ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হওয়ায় যাত্রীদের অনেকেই নৌপথে বাড়ি ফেরেন। তবে বেশ কয়েক বছর ধরে চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজের জন্য এখানে অপেক্ষমান যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। বিশ্রামাগার, যাত্রী ছাউনি ও টয়লেটের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এসব বিবেচনায় ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম নৌবন্দর চাঁদপুর লঞ্চ টার্মিনাল। স্বস্তি আর আরামদায়ক ভ্রমণের জন্য দক্ষিণাঞ্চলবাসী বেছে নেন লঞ্চ। প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ঢাকা চাঁদপুর নৌ রুটে যাতায়াত করেন। ঈদের সময় যাত্রীদের চাপ বাড়ায় এই নৌপথে ৩০টিরও বেশি লঞ্চ প্রস্তুত রয়েছে। তবে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণ কাজ ধীর গতিতে চলায় নানা সমস্যা ও ভোগান্তি শুরু হয়েছে। একদিকে গ্যাংওয়ে ও পন্টুন সংকট, অন্যদিকে লঞ্চঘাটের যাতায়াতে সড়কের বেহাল অবস্থা। প্রবেশপথে সড়কটিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি আর ভোগান্তি নিয়ে এখন যাতায়াত করতে হচ্ছে চাঁদপুর লঞ্চঘাটে। ঈদকে সামনে রেখে তড়িঘড়ি করে গ্যাংওয়ে, পন্টুন ও সড়ক সংস্কারের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা চাই যে যাত্রীদের নিরাপত্তা এবং এই যাত্রী সেবা। লঞ্চঘাটে যাত্রী ছাউনিটা দরকার, এরপর মা বোনদের বসার যে একটা ব্যবস্থা দরকার, এই ব্যবস্থাটা নাই। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ নজরদারি শুরু করেছে। যাত্রীরা যেন সহজে আমাদের পন্টুনে ওঠানামা করতে পারে, আমরা সবটুকুনি এখানে নিয়োজিত আছি এবং কোনো ধরনের নৌযান ডুবি যে কোনো ধরনের নৌযান ডুবিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। এদিকে ঈদকে ঘিরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৈরি করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। ঘরমুখো মানুষ তারা সুন্দরভাবে লঞ্চে আরোহণ করতে পারে সে ব্যাপারে আমাদের লঞ্চ ঘাটের প্রস্তুতি প্রায় শেষ, জেটির কাজও শেষ। ফিটনেসবিহীন কোনো নৌযান এই সময়ে চলাচল করতে না পারে এবং সাথে সাথে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতে কোনো লঞ্চ এই চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যেতে না পারে অথবা আসতে না পারে। এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? যাত্রাপথে তাদের ভোগান্তি আছে কিনা কোনো? কথা, পবিত্র ঈদুল আজহার যে ছুটি, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের লম্বা যে ছুটি, সেটি আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এবং আমরা এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে অবস্থান করছি এবং এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং দূরপাল্লার যে বাসগুলো আছে রাজধানীর সায়দাবাদ বাস স্টেশন থেকে আর দেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার দিকে যে বাসগুলো যায়, এর প্রত্যেকটি বাসের মধ্যেই আমরা অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছি। এবং এখানে এসে আমরা যাত্রীদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা একটি অভিযোগ করছেন, আসলে অধিকাংশ গন্তব্যের অধিকাংশ রুটের বাসেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানকার নিয়মিত ভাড়া 500 টাকা, সেটি প্রায় 1000 টাকাও নেওয়া হচ্ছে এমন অভিযোগ করছেন। এবং এই বাড়তি এই অতিরিক্ত ভাড়া দেওয়ার পরও অনেকে অভিযোগ করছেন হচ্ছে তারা আসলে তাদের যে প্রত্যাশিত টিকিট, সেই টিকিট পাচ্ছেন না। বেশিরভাগ রুটেই কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। গাড়ির যে স্বল্পতা বা সংকট সেটি রয়েছে। এছাড়া এখানকার যারা যাত্রী রয়েছেন, যারা বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা করবেন, তারা বলছেন এখানে সরকারি যে নজরদারির কথা ছিল, সরকারি যে নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে, সেটি আসলে তারা দেখতে পাচ্ছেন না। পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, কিন্তু এখানে বাসের ভাড়া যে অতিরিক্ত নেওয়া হচ্ছে সে বিষয়ে তাদের কোনো পদক্ষেপ আসলে তারা দেখছেন না। তবে আমরা এখানে কিছুক্ষণ পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, তখন আমরা তার কাছে জানার চেষ্টা করব আসলে কেন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ বা পদক্ষেপ দরকার সেটি কেন নেওয়া হচ্ছে না। কথা, ঈদে ঘরমুখো মানুষের বাস যাত্রার খবর জানছিলাম। এখন যাব মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মঈনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে যাত্রী পারাপারের চিত্র আপনি কেমন দেখছেন? আমি রয়েছে পদ্মা সেতু টোল প্লাজার ঠিক সামনেই। এখানে সকাল থেকেই যে দীর্ঘ লাইন ছিল মোটরসাইকেল পারাপার, সেটা এখন একেবারে কমতে একেবারে শূন্যের কোঠায় বলা চলে। সকাল থেকে 3000-এর উপরে মোটরসাইকেল পারাপার হয়েছে পদ্মা সেতুতে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দূরপাল্লার যে গাড়ি রয়েছে, বাস, ছোট যানবাহন, প্রাইভেট কার, তাদের সংখ্যাটা বেড়ে গেছে। তবে আমরা শুনেছি এই মহাসড়কে প্রায় 1 কিলোমিটার জুড়ে অপেক্ষমান রয়েছে পদ্মা সেতুটি পারাপারের জন্য।
তবে কর্তৃপক্ষ বলছে এটা একটা স্বাভাবিক, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা পারাপার হয়ে যাবে টোল দিয়ে। তবে এখন যে বুথ ছিল অতিরিক্ত বুথ বাড়ানো হয়েছে এবং মোটরসাইকেল পারাপারের জন্য যেই টোল আদায়ের জন্য যে 3টি বুথ করা হয়েছিল, এখন মোটরসাইকেল না থাকার কারণে 2টি টোল করা হয়েছে। তবে স্বাচ্ছন্দ্যের শক্তির এই ঈদযাত্রা যেই যাচ্ছে গ্রামের দিকে তার নারীর টানে সেদিকে এখন ধাবিত হচ্ছে, তারা যাচ্ছে পদ্মা সেতু পাড়ি দিয়ে। এছাড়া ঢাকা চিটাং মহাসড়কের যেই যানবাহন ছিল, অতিরিক্ত চাপ ছিল, সেটি অনেকটা কমে এসেছে এবং তারা অতি স্বাচ্ছন্দ্যে মুন্সিগঞ্জের উপর দিয়ে ঢাকা চিটাং মহাসড়ক দিয়ে পার হচ্ছে। তো কথা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবরাখবর জানছিলাম। গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, ঈদে আপনি ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুটো মহাসড়কেই যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। আমি যদি দেখাই যে আমার বাম দিকে যে দীর্ঘ সারিতে যানবাহন, যেটা এটা ঢাকাগামী, তারা ঢাকা যাওয়ার জন্য তারা অপেক্ষা করতেছেন এবং ফ্লাইওভারের উপরে যেটা দেখা যায় সেটা হলো ময়মনসিংহ যাওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যায়। তারা টঙ্গী থেকে আমাদের চৌরাস্তা পর্যন্ত অর্থাৎ এই 12 থেকে 14 কিলোমিটার রাস্তা প্রচণ্ড চাপ রয়েছে। যে যানবাহন এবং যাত্রীদের চাপ গত রাত থেকেই প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্র এলাকায় চন্দ্রাতে গত রাতে আমরা প্রচণ্ড চাপ দেখেছি গাড়ির, এবং আজ সকাল থেকেও দীর্ঘ লাইন ধরে তারা টাঙ্গাইল হয়ে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে। এই গাজীপুরের শিল্পাঞ্চলে গতকালকে 40% কারখানা ছুটি হয়েছিল, বাকি সকল কারখানা আজকে ছুটি হয়েছে, যার জন্য প্রতিটা স্টেশনেই যাত্রীদের চাপ অনেক বেশি। সকল পোশাক কারখানা এবং অন্যান্য কারখানার শ্রমিকরা এখন রাস্তায় আছে, তারা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। তো এই আজকে দিন শেষে হয়তোবা মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমবে বলে ধারণা হয়েছে এখানকার পুলিশের। এই ছিল মহাসড়কের অবস্থা। কথা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক রেলপথের মতো শেকড়ে টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 13 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য মহাসড়কেও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিস্তারিত দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্টে। পথের ক্লান্তি ভুলে আপন ঠিকানায় ছুটছেন ঘরমুখো মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত থেকেই বেড়ে যায় যাত্রী ও যানবাহনের সংখ্যা। কোথাও কোথাও দীর্ঘ সারিতে থেমে থেমে চলছে যানবাহন। আমি এয়ারপোর্ট থেকে চৌরাস্তা আসা পর্যন্ত 6 ঘন্টা লাগছে। যেখানে ভাড়া হচ্ছে আপনার 150 টাকা, সেখানে 400 টাকা ভাড়া চাচ্ছে। তাহলে এই জনদুর্ভোগ এখানে কি অস্থায়ী কোনো ক্যাম্প করে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না? সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীর গতিতে চলছে গাড়ি। অতিরিক্ত গাড়ির চাপ ও মহাসড়কের কয়েক জায়গায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকেই মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় স্বাভাবিকের চেয়েও বেশি যানবাহন দেখা গেছে। কিছুটা বিলম্ব হলেও টোল প্লাজায় নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহন। জ্যাম বেশি পানি, এখন পদ্মা সেতু শুধু জ্যাম আছে। রাস্তা খুবই ভালো, মানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। আমি আসতেছি তো মুন্সিগঞ্জ থেকে, এখান থেকে কোনো যানজট নাই। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের খবর জানতে যাচ্ছি টাঙ্গাইলে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার চিত্র আপনি কেমন দেখছেন? জ্যাম আছে কিনা রাস্তায়? মহাসড়কে কিন্তু সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। যদিও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না, তারপরেও
যমুনা সেতু পূর্ব পাড় থেকে প্রায় 20 কিলোমিটার পর্যন্ত ঢাকার দিকে থেমে থেমে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে যেমন দাঁড়িয়ে আছি হারিন্দা এলাকায়। এই এলাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, এই কতক্ষণ আগ পর্যন্ত অনেক গাড়ি এখানে আটকে ছিল। আর আমরা যেটি দেখতে পাচ্ছি এবং পুলিশ যেটা বলেছে যে অতিরিক্ত যানবাহনের পাশাপাশি কিন্তু বিভিন্ন সময়ে মহাসড়কে যানবাহন উল্টে পড়ছে। যেমন সকাল থেকে আজ ভোর থেকে সকাল 10:30 পর্যন্ত 3টি স্থানে কিন্তু যাত্রীবাহী বাস উল্টে পড়ে। আর এই বাস সরানোর সময় যে গাড়ি চলাচল বন্ধ থাকে আর সেখান থেকে কিন্তু যানজটের সূত্রপাত ঘটছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মহাসড়কে কিন্তু গতকাল থেকেই এই যানবাহনের চাপ বাড়তে থাকে। গত মধ্যরাতে এই যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। আমি কথা বলেছি যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন গতকাল অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু প্রায় 51,000-এর মতো যানবাহন যমুনা সেতু পার হয়েছে। তো যানবাহন এই সংখ্যা আজ আরো বাড়তে পারে এমনটিও কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। আর আমরা চালক এবং দূরপাল্লার যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে যানবাহনে কিন্তু শুধু বাস ট্রাক নয়, ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি প্রচুর সংখ্যক মোটরসাইকেল কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। কোরবানির ঈদ উপলক্ষে ছুটির প্রথম দিনে ঢাকা ছাড়ার পথে বাগড়া বেঁধেছে যানজট ও বৃষ্টি। সকাল থেকে ঢাকার অন্যতম প্রবেশদ্বার গাবতলী থেকে বের হতে যানজটে বেশ বেগ পেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের গাড়িগুলোকে। তার সাথে যুক্ত হয়েছে বৃষ্টি, ফলে শ্যামলী কল্যাণপুর হয়ে গাবতলী দিয়ে গন্তব্যের পথে বের হতেই যানজটে পড়তে হচ্ছে দূরপাল্লার পরিবহনগুলোকে। এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। কড়া নিরাপত্তা বেষ্টনীতে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশ করছেন যাত্রীরা। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করছেন তারা। আর চুরি ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। গতবারের তুলনায় এবার একটু পরিবেশটা একটু উন্নত মনে হচ্ছে। এখনো অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের তো ওরা কিছু ব্যবস্থা নিয়েছে, আরো এটাকে আরো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু বাড়াতে হবে। তো এইটা আর কি। তো আমরা আশা করি যে সবার আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই যে ঈদ যাত্রাটা হবে আর কি, সহজ হবে এবং আনন্দময় হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নাম জারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নাম জারির এই কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। আধা ঘন্টার মতো তারা সেখানে অবস্থান করছিলেন। জানা যায় গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে তার নামে নাম জারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বেগম খালেদা জিয়ার নামে বাড়িটি নাম জারি করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক গতকাল তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে হাইকমিশনার কুক প্রফেসর ইউনূসকে রাজা চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং 13 জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচলের সহযোগিতা, অভিবাসন এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের বিষয় উঠে আসে। বাংলাদেশের সামুদ্রিক গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি যুক্তরাজ্য থেকে কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর গাবতলী হাটে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কোরবানির পশুর সরবরাহ এবং দাম আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। গাবতলী গরুর হাটে আমরা এসে যেটি প্রথমে লক্ষ্য করেছি যে
বিপুল পরিমাণ গরু সারা দেশ থেকে আমদানি হয়েছে ঢাকা শহরে এবং বিশেষ করে গাবতলী পশুর হাটে, এবং এইখানে গরুর যে মজুদের যে বিষয়টি হাটে সেটির কোনো কমতি নেই এবং বিভিন্ন ধরনের গরু রয়েছে এই হাটে, দেশি বিদেশি জাতের এবং বিভিন্ন ধরনের গরু এবং ভুটানি গরু, যে ছোট আকারের যে আকৃতির যে গরুগুলো সেই গরুগুলো রয়েছে এবং ভুটানি গরু যেগুলো রয়েছে সেগুলো মূলত 90,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি হচ্ছে এবং যে বড় গরুগুলো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই গরুগুলো মূলত দাম রাখা হয়েছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত এবং এর চেয়েও বড় জাতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো রাখা হচ্ছে মূলত 7 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত এবং আরও বড় ধরনের গরু আছে এবং আরও বেশি দামেও বিক্রি হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এবং আমি এর সাথে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে বৃষ্টি হবার কারণে মূলত গাবতলীর পশুর হাটে ক্রেতাদের যে আনাগোনা, ঈদের মাত্র আর মাঝখানে একটি দিন বাকি আছে, তারপরও যে আনাগোনার যে বিষয়টি সেই আনাগোনাটি অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ক্রেতাদের সমাগম ঘটবে এবং অনেক রাত পর্যন্ত বেচাকেনা চলবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই গরুর পাশাপাশি গাবতলী পশুর হাটে কিছু পরিমাণ বা 2-1টি দুম্বা বা উটও উঠেছে এবং শৌখিন যারা ক্রেতা রয়েছেন, যারা কোরবানি দিতে চান, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলেই হাটের যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। ঈদুল আজহা সামনে রেখে সরগরম হয়ে উঠছে সাভারের চামড়া শিল্পনগরী। এবার 1 কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থ সংকট, লবণের চড়া দাম ও লোডশেডিং, রফতানি হ্রাস, আন্তর্জাতিক বাজার হারানো এবং নীতিগত দুর্বলতার সম্মিলিত চাপ কঠিন সংকটে ফেলেছে ট্যানারি খাতকে। জাহিদুর রহমানের রিপোর্ট। রপ্তানিতে ধস, ক্রমাগত আন্তর্জাতিক বাজার হারিয়ে সম্ভাবনাময় চামড়া শিল্পনগরী এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকারিতা নিয়ে নানা সংকটের পাশাপাশি বেশিরভাগ ট্যানারির নিজস্ব ইটিপি না থাকায় আন্তর্জাতিক পরিবেশ মান অর্জন রক্ষায় ব্যর্থতা গোটা খাতকেই করে তুলেছে বিপন্ন। এর মধ্যে লোডশেডিং ও লবণের দাম বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। গত 1 মাস আগে যে লবণটা ছিল 700 টাকা, ওই লবণই এখন বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা। লবণের দাম বেড়ে গেলে চামড়ার গুণগত মান নষ্ট হয়, লবণের দাম বাড়ার কারণে চামড়ার দাম বেড়ে যায়। ট্যানারিতে কার কি পরিমাণ লবণের চাহিদা রয়েছে এবং কি পরিমাণ মজুদ রয়েছে সেই হিসাবটাও কিন্তু আমরা নিয়েছি। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদেরকে আমরা মিলের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে পরিচিত চামড়া শিল্প নানা সংকটে ধুঁকতে থাকা এই শিল্পের আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব এখনও 1% নিচে, যার অন্যতম কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজার হারানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ প্রতিবেশকেও বিপন্ন করে তোলা এই সিইপিটি এবারও পুরোপুরি কার্যকর থাকবে কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ঈদের বাড়তি চাপ সামলানোর জন্য আমরা যেগুলো পদক্ষেপ হাতে নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ওভারহলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ শিল্প মালিকরা, তার উপর সময়োপযোগী সিদ্ধান্ত, বাস্তবায়নযোগ্য নীতি ও কার্যকর সহায়তা ছাড়া এই খাতের পতন ঠেকানো কঠিন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নগরী প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঈদ জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত সকাল 8টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকায় প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে, তবে কবে নাগাদ নগর ভবন খুলবে তা স্পষ্ট করেননি তিনি। আর কোরবানির বর্জ্য ঈদের দিন 12 ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বিসিবির সভাপতির পদ ফিরে পাওয়ার ইচ্ছে নেই, তবে যেই প্রক্রিয়ায় পদ থেকে অপসারণ হয়েছেন তার বৈধতা চ্যালেঞ্জ করেই আইনি লড়াইটা চালিয়ে যেতে চান ফারুক আহমেদ। নিজেদের কার্যক্রম বাস্তবায়নের পথ সহজ রাখতেই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন ফারুক। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট।
দুর্নীতি কিংবা শাস্তি নয়, প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই বিসিবির পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে ৮ পরিচালকের অনাস্থা চিঠির উপর ভর করে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন হারান তিনি। নাজমুল হাসান পাপনের আমলে একমাত্র তিনি দল নির্বাচনী প্রক্রিয়ার বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, অথচ এবার তাকে সরিয়ে দেওয়া হলো, যা একেবারেই মেনে নিতে পারছেন না ফারুক আহমেদ। 2016 জুন জুলাই মাসে আমি পদত্যাগ করলাম সিস্টেমটা করাপ্টেড দেখে, এবং আরেকটা সিস্টেম বানাচ্ছিল যেটা আরও করাপশন করে দিব সিলেকশন কমিটির ব্যাপারে, এবং অন্যত অনিয়মগুলো তো আমার দেখার বিষয় আমি ছিল। আমার সিস্টেমটির জন্য আমি করেছিলাম পদত্যাগটা। আবারও কিন্তু এবারে চিন্তা করেছিল যে আমি যেই টাইপ মানুষ, আমাকে ওরা কিচ্ছু করতে হবে না, 4টা রিপোর্ট করবে, কেন এখানে তো আমার এক্সট্রা কোনো এজেন্ডা নাই, আমি আস্তে করে চলে যাবো। এইবার আমি তো অন্য স্ট্যান্ড নিয়েছিলাম যে না, বারবার যদি এরকম চলে যায় তো এরকম তো দুর্নীতিবাজরাই তো আগায় গেল। যেটা আপনি বললেন 8 জন আগের, আমি আসলাম নতুন স্বাধীন দেশের, আমি আবার চলে গেলাম, ওই 8 জনই রয়ে গেছে। তবে লড়াইটা চালিয়ে যেতে চান সাবেক এই অধিনায়ক। সভাপতির পদে ফেরার জন্য নয়, যে প্রক্রিয়ায় তিনি অপসারণ হয়েছেন তার বৈধতা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ফারুক। আপনি রাখবেন না, সরাই দিবেন, যদি আপনার নিয়মের মধ্যে হয় করবেন। আপনি আমাকে বললেই তো ইলেকশন করে আপনাকে ইন্টারিম পিরিয়ডে আসছেন, আমরা আর আপনার সাথে নাই। আমি তো প্রক্রিয়ার এগেস্টে রিটটা করেছি। আমি যদি ওইরকমই টেনশন থাকতো ওই জায়গাটাতে আমি আসতে চাই, যেটা আবারও এটা একটা আবার প্রোপাগান্ডা হচ্ছে যে আমি চেয়ারের জন্য পাগল হয়ে গেছি, তাদের প্রথম দিকে লবিং করে আসতাম এখানে। সভাপতি থাকাকালীন নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও এখন আর সেই ইচ্ছে নেই বলেও জানান ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। মহাসাগরের যে চিত্র, সেই চিত্র কিন্তু সকাল থেকে আমরা যেমনটা বলেছিলাম এখনো অনেকটা সেরকমই আছে। অর্থাৎ এখনো প্রায় যমুনা সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত, এমনকি আশিপুর বাইপাস পর্যন্ত তাতে অন্তত 20 কিলোমিটার মহাসড়কে কিন্তু সকাল থেকেই ভোগান্তি পাওয়াচ্ছে যাত্রীরা। আর এই যানজটের কারণটাও আমরা আগে জানিয়েছিলাম, একই কারণ অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়কে যে যানবাহন বিকল হয়ে পড়ে, সেই কারণে কিন্তু এই যানবাহনের সৃষ্টি হয়েছে। তো আমরা সকাল থেকেই পুলিশের সাথে কথা বলেছি, যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই মহাসড়কের যে যানজট, এই যানজটের প্রধান কারণই তারা মনে করছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ। আর সকাল থেকে আমরা এই মহাসড়কের যে বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, এই মহাসড়কে কিন্তু দূরপাল্লার যে যাত্রীবাহী বাস আছে, সেই বাসের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে ব্যক্তিগত গাড়ি। প্রচুর সংখ্যক ব্যক্তিগত গাড়ি যাচ্ছে, এমনকি ঢাকা থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো ফেরত আসছে, সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু মানুষ আসছে এবং তার উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আপনি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে কিন্তু গতকাল থেকেই কিন্তু যানবাহনের চাপ বাড়তে থাকে। গতকাল মধ্যরাত থেকে এই যানবাহনের চাপ। ঈদকে সামনে রেখে রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। সকাল থেকেই কোরবানির পশু কিনতে আগ্রহী ক্রেতারা হাটে ভিড় করছেন। পশুর দাম নিয়ে বিক্রেতাদের কিছুটা অসন্তোষ থাকলেও ক্রেতাদের অনেকেই বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে পারার কথা জানিয়েছেন। হাটে কোরবানির পশু কিনতে যাওয়া ক্রেতাদের কেউ কেউ আবার গতবারের চেয়ে এবার গড়পড়তা গরুর দাম 10-15 হাজার টাকা বাড়তি বলে জানিয়েছেন। মাঝারি আকারে গরু বেশি বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে সব হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। না, এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু মানে সময় লাগবে। আজকে হয়তো আমার ধারণা আর একটু পরেই দাম কিছু কিছু করে কমবে। আমরা মোট 9টা গরু নিয়েছি। গরুর দাম মোটামুটি ইনশাল্লাহ ভালো। আমরা 5টা বিক্রি করছি আর 4টা গরু আছে আমাদের। কাস্টমারের চাপ আছে, মোটামুটি ভালোই আছে। আমি তো নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। দর্শক, এবার পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানী গাবতলী হাটে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, কোরবানি পশুর সরবরাহ এবং দাম কেমন দেখছেন?
ধন্যবাদ জসিন্তা। আজকে যে কোরবানির যে পশু বা গরু বিশেষ করে সেই গরুর যে সরবরাহ সেই সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে মজুদ, এবং সে তুলনায় এখন পর্যন্ত যে গ্রাহক বা যারা ক্রেতা রয়েছেন তাদের সমাগম অনেকটাই কম, কারণ সকালে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে মূলত এই ক্রেতারা আসতে দেরি করছেন বা তাদের সমাগম কিছুটা কম বলেই আমরা জানতে পারছি বিক্রেতাদের কাছে থেকে। তবে সকালে যে পরিমাণ ক্রেতা ছিল তার চেয়ে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের সমাগম বেড়েছে, এবং বিক্রেতারা আশা করছেন যে আরও বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরও বেশি ক্রেতার সমাগম ঘটবে এবং বেচাকেনা আরও বেশি হবে, দিনের প্রথম ভাগের চেয়ে বেশি হবে বলেই তারা প্রত্যাশা করছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই হাটে সব ধরনের সব বাজেটেরই গরু রয়েছে, বিশেষ করে 80 থেকে 90 হাজার টাকা বা 1 লাখ টাকার মধ্যে গরু পাওয়া যাবে, এবং এর সাথে যারা একটু বেশি দামে কিনতে চান 2 লাখ 1.5 লাখ বা তার চেয়েও বেশি 8 লাখ 10 লাখ এবং 12 লাখ পর্যন্ত গরুর দাম রয়েছে এই হাটে। এবং বিভিন্ন যে ক্রেতা শ্রেণী রয়েছে তাদের কথা মাথায় রেখেই মূলত রাজধানীর এই হাটে রাখা হয়েছে বিভিন্ন ধরনের গরু, এবং এই গরুর সাথে পাশাপাশি দুম্বা সহ উটও রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। রিজভী বলেন, একটি মহল জিয়া পরিবারের এই 2 সদস্যের নামে ফেক আইডি খুলে অসত্য ও বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র তাদের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করা এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এগুলো করা হচ্ছে বলেও অভিযোগ বিএনপি নেতার। একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও এআই ব্যবহার করে প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন, একেবারে অসত্য। পবিত্র হজের খুতবা সম্পন্ন হয়েছে। এবছর খুতবা দেন মসজিদুল হারামের সাবেক ইমাম ও খতিব শেখ সালেহ বিন হুমায়দ। মক্কার স্থানীয় সময় দুপুর 12টায় পবিত্র হজের খুতবা দেয়া শুরু করেন তিনি। বিশ্বের 35টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচার হয়। বাংলায় অনুবাদ করেছেন সৌদি আরবে অধ্যয়নরত 4 জন বাংলাদেশি শিক্ষার্থী। পবিত্র হজ পালন উপলক্ষে সকাল থেকে লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে ওঠে আরাফার ময়দান। বুধবার পবিত্র মিনা প্রাঙ্গণে হজের আনুষ্ঠানিকতা শেষে আজ ভোরে সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত আরাফার ময়দানে পৌঁছান মুসল্লিরা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন প্রায় 18 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন মুসল্লিরা। ورضيت لكم الإسلام دينا بالتعاون على التقوى فقال عز شأنه وتعاونوا على البر والتقوى। ঈদকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে কোরবানির পশুর হাটে বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। এবছর ঢাকার 2 সিটির আওতাধীন এলাকায় মোট 20টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 8টি আর উত্তর সিটি এলাকায় বসেছে 12টি। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে এসব হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। হাটে গরু বিক্রেতারা বলছেন, গরুর দাম আরও কিছুটা বৃদ্ধি পেলে লাভের অংশ বেশি হতো তাদের। আশা করা যায় যে আমাদের আজকে নাইটের মধ্যেই সব বিক্রি হয়ে যাবে। না, সন্তুষ্ট না, কম হচ্ছে দাম। মা তো অবশ্যই লাগতেছে, কিন্তু
আমার বিক্রি করতে হবে, আর তো তাকে লালন পালন করা আমার পক্ষে সম্ভব নয়। আর গরুর দাম নিয়ে ক্রেতারা দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি না, দাম ঠিক আছে। এটা নিয়েছে হাসিল সহ 2,10,000। গরুর দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে এবং সুন্দর সুন্দর গরু উঠছে। এখন পর্যন্ত একটু দাম ওরা ছাড়তেছে না, আর একটু মানে সময় লাগবে। গাবতলী গরুর হাট পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন রাজধানীর সকল গরুর হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে, এটা যেন কন্টিনিউ করে, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা দরকার। হাট কর্তৃপক্ষ বলছেন পশু বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সকল ব্যবস্থাপনা রেখেছেন তারা। আমরা প্রতিনিয়ত এখানে মাইকিং করা হচ্ছে এবং দু একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানকার সিটি হাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, হাটে কেনাবেচা কেমন হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ তৌফিক, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী সিটি হাটে এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল যদিও সাপ্তাহিক শেষ হাট ছিল, গতকালকে ক্রেতা বিক্রেতার ভিড় ছিল, এই হাটে উপচেপড়া ভিড় ছিল এবং ঢাকা থেকে ব্যাপারীরাও এসেছিল। আজকে এখানে তবুও হাটবার না হলেও আজকে পর্যাপ্ত পরিমাণ গরু উঠেছে এবং আপনি জানেন আর মাঝখানে একটা দিন তারপরে এখানে ঈদুল আজহা উদযাপিত হবে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে পর্যাপ্ত পরিমাণে এখানে গরু উঠেছে এবং সবগুলো দেশি গরু। এবং আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই যে আপনি যে এখন গরুটা দেখছেন, আপনার মাধ্যমে যদি দর্শকদের দেখাতে চাই, এই গরুটা ক্রেতারা 1,60,000 টাকা পর্যন্ত দাম বলছে এবং যে বিক্রেতা তারা 1,90,000 টাকা পর্যন্ত দাম চাচ্ছে। তো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলছি এবং কথা বলে যেটা দেখেছি, ক্রেতারা বলছে যে গতবারের চেয়ে গরুর দাম একটু এবারে বেশি এবং যেহেতু আর ঈদ একেবারেই সন্নিকটে, তাদের বক্তব্য যে বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছে না। আর বিক্রেতাদের বক্তব্য, তারা বলছে যে গতবারের চেয়ে এবারে গরুর দাম তারা তুলনামূলক কম পাচ্ছে, ক্রেতারা কম দাম বলছে। গতকাল যেহেতু ব্যাপারীরা চলে গেছে, আজকে কোনো ব্যাপারী নেই। আজকে এই হাটে যে যারা এসেছে তারা রাজশাহী শহর এবং আশপাশে থেকে যারা কোরবানি দেবে তারাই এই হাটে আজকে এসেছে। এ কারণেই তারা বলছে যে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না, দাম বেশি বলতে চাচ্ছে না। তো বিক্রেতারা এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে যেখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং যেহেতু আর একটা দিন মাত্র আছে কোরবানির বাকি রয়েছে একদিন, এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। যারা এখন পর্যন্ত কোরবানি গরু কিনতে পারেনি তারা আজকে হাটে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে এবং আজকে না পেলে তারা বলছে যে আগামীকালের মধ্যে তারা গরু কিনবে। তৌফিক। চাঁদপুরে ছাত্রদল নেতা হত্যায় দীপু মনি সহ 490 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার এক যুগ পর বুধবার চাঁদপুর সদর আমলি আদালতে তাজুল ইসলামের বড় ভাই 490 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, তার বড় ভাই ডাক্তার জেড.আর. ওয়াদুদ টিপু, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। 2013 সালে 30 ডিসেম্বর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে 18 দলীয় জোটের অবরোধ এবং বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত হন ছাত্রদল নেতা তাজুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে টানা 10 দিনের জন্য হিলি সহ দেশের বিভিন্ন স্থলবন্দরে আমদানি রফতানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারত বাংলাদেশের দুদেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে এই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। হিলি C&F এজেন্টের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে 14 জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা, সাতক্ষীরার ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়েও আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নেত্রকোনার বারহাট্টায় ট্রাক সহ প্রায় 2 কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। তবে এই সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, গতরাতে উপজেলার আসপা ইউনিয়নের কৈলাসী মাদ্রাসার সামনে একটি ট্রাকের গতিরোধ করে এলাকাবাসী। তবে এ সময় পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে স্থানীয়দের খবরে প্রায় 2 কোটি টাকার ভারতীয় শাড়ি সহ ট্রাকটি জব্দ করে পুলিশ। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকে। কেউ আগেভাগে কাটা টিকিট হাতে নিয়ে লঞ্চে উঠছেন, কেউ কেবিনের টিকিট না পেয়ে ডেকে যাত্রার প্রস্তুতি নিয়েছেন। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য তারা আগাম প্রস্তুতি রেখেছে।